এই তো হেমন্ত দিন, দিল নব ফসল সম্ভার অঙ্গনে অঙ্গনে ভরি। এই রূপ আমার বাংলার অঞ্চল ভরি, হাসি ভরি, ক্ষুধার্থীর মুখে ভবিষ্যৎ সুখের আশা ভরি দিল কৃষকের বুকে। শিশিরের সিক্ত বুকে তৃণাঞ্চল জাগে, সোনালি ধানের খেতে ঈষৎ শীতার্ত হাওয়া লাগে। নবান্ন উৎসবে বিমুগ্ধ নয়নে হ্যারে পরিপূর্ণ ফসলের ভার অঙ্গ ভরিয়ে আছে আমার বাংলার। এক অসাধারণ অঘ্রাণথিনের চিত্র যা কবি ফুটিয়ে তুলেছেন তার অসামান্য লেখনীতে। আমাদের নগর জীবনেও এমন চিত্রটুকু পুরোপুরি না মিললেও প্রকৃতি কিন্তু জানান দিচ্ছে হেমন্তকাল এগিয়ে চলেছে শীত কুহেলির প্রান্তের দিকে। সবুজ ঘাসের গালিচার উপর ছড়ানো সোনা গলানো রোদ্দুর, পাশের করবি গাছটার পাতায় শিশির বিন্দু ঝিকমিক করছে, পাতাগুলো হেলছে দুলছে, আর তার মাঝে শিশির ফোঁটাগুলো টুপ টাপ করে শব্দ করে মাটির টানে ঝরেও পড়ছে। আমরা নগরবাসীরা আজ অনুভব করি এমনই এক হেমন্তের কথা, এমনই ভালো লাগার কথা। মনে করা যাক, যেখানে সেই ভোর রাত থেকে হেমন্তের কুয়াশা নেমেছে মাঠে, বিন্দু বিন্দু শিশির জমে আছে ধান গাছের বুড়ো পাতায়, ক্ষেতের উপর ওড়াউড়ি করছে ফড়িংয়ের দল, সোনালি ধানের ক্ষেত ডিঙিয়ে পূর্ব দিগন্ত রাঙিয়ে উঠেছে ভোরের সূর্য, খেজুর গাছের গাছিরা কুয়াশা ভেঙে ধীর লয়ে হেঁটে তরতর করে খেজুর গাছে উঠে যাচ্ছে। ধারালো দা দিয়ে খেজুর গাছের মাথা চেঁচে রস নামানোর আয়োজন করে চলেছে আমাদের জন্য। আর হালকা শীত শীত ভোরের ভেতর মিষ্টি রোদের ওম, এমন দৃশ্য কি কখনো ভোলা যায়, তাই না বন্ধুরা? রূপে মা তোমায় হেরেনু পল্লে জননী, একে অপরূপ রূপে মা তোমায় হেরেনু পল্লে জননী। ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী, হেরেনু পল্লে জননী, একে অপরূপ রূপে মা তোমায় হেরেনু পল্লে জননী। বন্ধুরা, চলুন আজ অঘ্রাণের এমনই অনুভূতি মাখানো কুয়াশা মাখা ভরে চলে যাই আমাদের প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের শিশির ভেজা অঙ্গনে। আর সেই মহানগর প্রাঙ্গণ থেকে আপনাদের হৈমন্তী শুভেচ্ছা জানাচ্ছি আমি রফিকা বিনতে জাহিদ এবং আমি লিয়াকত খান। শুভ সকাল বন্ধুরা। আজ বুধবার ২৬শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই জামাদিউসানি ১৪৪৬ হিজরি, হেমন্তকাল। বন্ধুরা, আজ যাদের জন্মদিন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা আর অভিনন্দন। শুভ জন্মদিন। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা আমি জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। হ্যাঁ বন্ধুরা, অনেক দিন আগে বাংলার এক কবি তিনি একটি পাহাড় কিনতে চেয়েছিলেন, কিনেছিলেন কিনা তা জানা যায়নি। তবে আজ গল্প হবে পর্বত পাহাড় নিয়ে, কারণ আজকের দিনটি যে পর্বতের। ১১ই ডিসেম্বর হল আন্তর্জাতিক পর্বত দিবস। মানুষের জীবনে পাহাড় পর্বতের গুরুত্ব অপরিসীম। পৃথিবীর মোট স্থলভাগের ১/৪ চেয়েও বেশি, প্রায় ২৭% জায়গা জুড়ে আছে বিস্তৃত পর্বতরাশি। এই পর্বতরাশি থেকে প্রত্যক্ষভাবে উপকৃত হচ্ছে পৃথিবীর ২২% মানুষ।
পৃথিবীর অধিকাংশ মানুষ পর্বত থেকে আহরিত সম্পদ দ্বারা বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে আসছে। জীবজগতের এক বৃহৎ পরিসরে সবুজ ও বাহারি গাছপালা, বিভিন্ন প্রজাতি এবং বিভিন্ন ভাষা, ঐতিহ্য এবং সংস্কৃতিভাবে বিচিত্র সম্প্রদায়ের মানুষগুলো পর্বতগুলোর আশেপাশে বসতি স্থাপন করে জীববৈচিত্র্য গড়ে তুলে প্রকৃতি সৃষ্ট পর্বতগুলোকে যেন মিতালির বন্ধনে জড়িয়ে রেখেছে। পর্বত যে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক সম্পদ তাতে সন্দেহ নেই। পৃথিবীর মোট জনসংখ্যার শতকরা 15% বাস পর্বতে। পৃথিবীর জীববৈচিত্র্যের সমৃদ্ধ হটস্পটগুলোর মোটামুটি অর্ধেকের অবস্থান পর্বতে। পাশাপাশি বিপুল বিশুদ্ধ পানির সরবরাহকারীও এই পর্বত বা পর্বতমালা। বর্তমান পৃথিবীতে জলবায়ুর বিরূপ প্রভাব, বৃক্ষরাজি ধ্বংস, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, জনসংখ্যার আধিক্য, অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন এবং পর্বতের তুষার এবং ভূমিধস এবং পাহাড় কেটে ফেলার মতো নানা ক্ষয়ের কারণে প্রকৃতি ও পরিবেশ মারাত্মক বিপর্যয়ের মুখে পড়ে প্রকৃতিসৃষ্ট পর্বতগুলো আজ হুমকির মুখোমুখিতে দাঁড়িয়ে। জনজীবনে পর্বতের গুরুত্ব যে অপরিসীম তা অনুধাবন করে 2002 সালে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রতি বছর 11 ডিসেম্বর আন্তর্জাতিক পর্বত দিবস হিসেবে পালন করার ঘোষণা হয়। সেই প্রথম 2023 সালের 11 ডিসেম্বর সারা পৃথিবীতে আন্তর্জাতিক পর্বত দিবস পালিত হয়ে আসছে। প্রতি বছর দিবসটির গুরুত্বকে অনুধাবন করে জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন একটি প্রতিপাদ্য নির্ধারণ করে থাকে। এবার 2024 সালে দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে মাউন্টেন সলিউশনস ফর সাস্টেইনেবল ফিউচার, ইনোভেশনস, অ্যাডাপ্টেশনস, ইউথ অ্যান্ড বিয়ন্ড। হ্যাঁ বন্ধুরা, মনে রাখবেন যেসব পাহাড়ের উচ্চতা 2000 ফুট বা 600 মিটারের উপরে তাদেরকে পর্বত বা মাউন্টেন বলা হয়। উচ্চতা 2000 ফুট বা 600 মিটারের নিচে হলে সেটা পাহাড় বা হিল হিসেবে পরিচিত। সেই অর্থে তাজিংডং, সাকাহাফং, মদকমুয়াল, যোগীহাফং, কেওক্রাডং, দুমলং এমন বেশ কিছু পর্বত বা পর্বতশৃঙ্গে দেখা মেলে আমাদের পার্বত্য চট্টগ্রাম এলাকায়। বন্যপ্রাণী এবং বনভূমি রক্ষার এগুলো যে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। তাই পর্বত হোক বা পাহাড় হোক, পরিবেশ রক্ষায় আমাদের সবারই চেষ্টা করা উচিত পাহাড় কাটা বন্ধ করা। বন্ধুরা, আর এখন আজকে এই দিবসটির সফলতা কামনা করে আমরা এখন চলে যাব আজকের মহানগরের অন্যান্য আয়োজনের দিকে, দেখি কি আছে সেখানে। বন্ধুরা, আজ আপনাদের জন্য আয়োজনে রয়েছে ঢাকার বিভিন্ন স্থানের অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের তথ্য নিয়ে আজকের ঢাকা, থাকছে বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে পর্ব জেগে ওঠা বাংলাদেশ, আছে বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার ভিত্তিক পর্ব প্রিয় মুখ, রয়েছে ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রতিবেদন এই ঢাকা, থাকছে যাত্রাপথের খবরাখবর নিয়ে পর্ব শুভযাত্রা এবং শোনাবো গান। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ 819 কিলোহার্টজ এবং FM 102 মেগাহার্টজে। বন্ধুরা, শুরুতেই শুনি আজ মহানগরের কোথায় কি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তাই নিয়ে প্রতিবেদন আজকের ঢাকা। প্রতিবেদনটি প্রস্তুত করেছেন মোহাম্মদ জহিরুল ইসলাম, আর তা পড়ে শোনাচ্ছেন স্বপন গুহ। বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ঢাকার আয়োজনে। জানিয়ে দিচ্ছি আজ ঢাকায় কোথায় কি আয়োজন থাকছে। লালমাটিয়ার গ্যালারি ভূমিতে চলছে ইমেজ অব ইনোসেন্স শিরোনামে দলীয় চিত্র প্রদর্শনী। বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে চলছে 18তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব 2024। আজ সন্ধ্যা 6:30 মঞ্চস্থ হবে সিনজন ও ফ্যামিলি ভয়েসেস এই নাটক দুটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সিরামিক নিয়ে নতুন আঙ্গিকের ভিন্নধর্মী শিল্পকর্ম প্রদর্শনী ডেভেলপড ব্লু সিরামিক
চলছে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে। প্রদর্শনীটি চলবে 12 ডিসেম্বর পর্যন্ত। গুলশানের আলিয়ান্স ফ্রান্সেজে চলছে পেইন্টিং কর্মশালার তরুণ শিক্ষার্থীদের দ্বিতীয় বার্ষিক চিত্র প্রদর্শনী ডাইভার্সিটি অব দ্য নেচার। সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে, চলবে 14 ডিসেম্বর পর্যন্ত। ধানমন্ডির 27 নম্বরের বেঙ্গল গ্যালারিতে চলছে শিল্পী কাজী আব্দুল বাসেতের একক শিল্পকর্ম প্রদর্শনী বৃষ্টিতে রোদের কণা। বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত এই প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। শিল্পের রস আস্বাদনে চাইলে ঘুরে আসতে পারেন প্রদর্শনীটি থেকে। বন্ধুরা, আজ চাইলে ঘুরে আসতে পারেন সামরিক জাদুঘর, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, জাতীয় চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন ও বড়দা গার্ডেন থেকে। এই বিনোদন কেন্দ্রগুলো আজ দর্শনার্থীদের জন্য খোলা থাকছে। আজ যারা কেনাকাটা করতে যাবেন বলে ভাবছেন তাদের জন্য বলে রাখছি, আজকে যমুনা ফিউচার পার্ক, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপারমার্কেট, আমির কমপ্লেক্স ও উত্তরার মাস্কট প্লাজা বন্ধ থাকবে। আর বন্ধ থাকবে বাড়িধারা, শাহজাদপুর, নিকুঞ্জ 1 ও 2, কুড়িল, বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, উত্তর খান, দক্ষিণ খান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এসব এলাকার দোকানপাট। বন্ধুরা, আজকের ঢাকা এই পর্যন্তই। সবার সময় শুভ হোক, হোক নিরাপদ। শুনলাম আজকের ঢাকা। এবছরের জুলাই আগস্ট মাসে এক যুগান্তকারী পরিবর্তন হয়েছে বাংলাদেশে। এবছর শিক্ষার্থীরা আগস্ট মাসেও জুলাইকে টেনে হিসাব করছেন, পরিণত করেছেন শোককে শক্তিতে। কিন্তু কেন? হ্যাঁ বন্ধুরা, এ ছিল এক অভিনব প্রতিবাদ। সহস্র প্রাণের বিনিময়ে এদেশে ছাত্র জনতা একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। এই তরুণরা যে প্রজ্ঞা, সাহস ও প্রত্যয় দেখিয়েছে, এমনকি অকাতরে জীবন উৎসর্গ করেছে, যা থেকে বিশ্বের মানুষ অভিভূত। বন্ধুরা, এখনকার পর্ব জেগে ওঠা বাংলাদেশ 2024-এর বৈষম্য বিরোধী আন্দোলনের উপর ভিত্তি করে সাক্ষাৎকারমূলক পর্বটি উপস্থাপনে মামুনুর রশিদ। চলুন শোনা যাক পর্বটি। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এখানে এসেছি এবং এখানে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের বেশ কিছু সংখ্যক আঘাতপ্রাপ্ত হয়েছেন, বিশেষ করে চোখের যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদের চিকিৎসা চলছে। তার সাথে কথা বলবো। ভাই, আপনার নামটা, পরিচয়টা বলেন। আমার নাম হৃদয়, থাকি গাজীপুর চৌরাস্তা, বাসন থানা। তো গাজীপুর থেকে আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনারা অংশগ্রহণ করেছেন এবং আঘাতপ্রাপ্ত হয়েছেন। ঠিক কিভাবে করে যদি একটু বলেন আমাদের শ্রোতাদের। 2টা বাজে যখন হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে চলে গেছে, সবাই আনন্দ মিছিল করতেছে। এই সময় আমাদের গাজীপুর চৌরাস্তা বাসন থানা, ওই জায়গায় ছাত্রলীগের পোলাপান ছিল এবং কি পুলিশ ছিল। ওরা সমানে ফায়ার করছিল, তারপর ছাদের উপর থেকে ফায়ার করছে। আমরা 3 জন ছিলাম, আমার সাথে 2 জন মারা গেছে ওই জায়গাতে। আমি চাকরি করি, ওরা স্টুডেন্ট ছিল, ওরা 2 জন ওই জায়গাতেই ডেট। ওরা বলছিল যে আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও। পরে ওদেরকে আনতে যাই, আমার ফায়ারটা লাগছিল চোখে, লাগছিল মাথায়, পিঠে। পরে ওই অবস্থায় আমি পড়ে যাই। পরে যখন সব একটু ঠান্ডা হয়, তারপর সবাই আমাদের সাইডে আনছে, আনার পরে মাথায় পানি টানিয়ে দিছে। ওরা আমাকে সদরে নিয়ে গেছিলো, ঢাকা গাজীপুর সদর। পরে ওই জায়গা থেকে বলছে যে তোমার চোখের চিকিৎসা এখানে হবে না। অতিরিক্ত রক্ত পড়তেছিল, রক্তক্ষরণ এবং কি নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পড়তেছিল। পরে ওই জায়গাতে বলছে তুমি ঢাকা চলে যাও। ওই জায়গায় সীমিত চিকিৎসা নিয়ে পরে ওরা বলছে যে আমাদের এখানে হবে না, তুমি ঢাকা এই চক্ষু বিজ্ঞানে চলে যাও। পরে এখানে আসলাম। আসার পরে প্রথমে শুক্রবার 9 তারিখ পরে এই জায়গায় একটা অপারেশন করলো, দ্বিতীয় আরেকটা করলো, তৃতীয়টা করা হলো। তো আপনি এখন কেমন মনে করছেন, কেমন বোধ করছেন? এখন মনে করতেছি যে জীবনটা ব্যর্থ, কারণ ফ্যামিলিটা আমার উপরে চলতো। আমি সংসারে বড় ছেলে, আমি বিছনায় পড়া 5 মাস ধরে। এখন তো মানে দুনিয়াটা অন্ধকার। আমার যদি একটা তো চোখ তো হারাই ফেলছি। এই চোখ তো ডাক্তারে বলছে যে কিছু আলো আসবে, কিন্তু এখনো তো আসে নাই, এখনো কিছু দেখতে পারি না। তো এই যদি আলো না আসে তো আমরা কিভাবে থাকবো, কিভাবে চাকরি বাকরি করবো, কিভাবে সংসার চালাবো? এই দেখলাম আপনি উপর হয়ে শুয়ে আছেন, তাহলে আপনার ধরেন কি চাওয়া, একটু চাওয়াটা বলবেন? আমার চোখের ভিতরে অয়েল দেওয়া, ঠিক আছে। অয়েল দেওয়ার কারণে ডাক্তার বলছে প্রতিদিন 16 ঘন্টা করে উল্টা হয়ে শুয়ে থাকতে হবে, না হলে মানে অয়েলটা কাজ করবে না।
কয়েলটা ভিতরে চলে যাবে, তার জন্য প্রতিদিন 16 ঘন্টা করে উল্টা হয়ে শুয়ে থাকতে হয়। এখন যদি বুকও ব্যথা করে, পিঠও ব্যথা করে, কিছু করার নাই, যেহেতু মানে কিছুটা যদি আলো আসে সেই আশায় আসি যে ডাক্তারের নিয়ম মতন চলতেছি এর জন্য। শ্রোতা বন্ধুরা, আমাদের যারা তরুণ প্রজন্ম সারা বাংলাদেশেই, এসব তরুণ প্রজন্ম এই জুলাই অগাস্টের যে আন্দোলন হয়েছে, বৈষম্য ছাত্র আন্দোলন, সেই আন্দোলনে এনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। নিশ্চয়ই তাদের একটা প্রত্যাশা ছিল, তাদের একটা স্বপ্ন ছিল যে আমাদের বাংলাদেশটা বৈষম্য বিরোধী, কোনো বৈষম্য থাকবে না আমাদের সমাজে। তো সেই জায়গা থেকে তারা অংশগ্রহণ করেছে এবং তারা চাইছে যে আমাদের রাষ্ট্রটা এইভাবেই সামনে এগিয়ে যাবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না। শ্রোতা বন্ধুরা, সেটা আমরাও চাই যে এই তরুণ প্রজন্মের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশটা নিশ্চয়ই স্বপ্নের জায়গা থেকেই আমরা বাস্তবায়ন করব, আমাদের প্রত্যাশা সেটাই থাকবে। শ্রোতা বন্ধুরা, এই সাথেই শেষ করছি আমাদের আজকের জেগে ওঠা বাংলাদেশ। শুনলাম জেগে ওঠা বাংলাদেশ। অ্যাডভোকেট মঞ্জুর আল মতিন, সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী। জুলাই অভ্যুত্থানে তৎকালীন স্বৈরাচারী সরকারকে নির্বিচারে ছাত্র হত্যার প্রতিবাদে দৃঢ়ভাবে সোচ্চার হয়েছেন। উচ্চ আদালতে ছাত্রদের হয়ে আইনি লড়াইও করেছেন তিনি। বন্ধুরা, এবারের একটি বিশেষ পর্ব, সময়ের প্রিয় মুখ। আজকের পর্বে আমাদের সঙ্গে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যার প্রতিবাদে রিটকারী আইনজীবী মঞ্জুর আল মতিন। আজ তার সাথে সাক্ষাৎকার গ্রহণে আছেন ইউসুফ আহমেদ খান। সুপ্রিয় সুধী, সময়ের প্রিয়মুখ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইউসুফ আহমেদ খান। আজকে আমাদের সাথে এই মুহূর্তে বাংলাদেশের এই সময়ের সবচেয়ে প্রিয়মুখ মানুষটি রয়েছেন। নাম শুনলেই বুঝতে পারবেন, কারণ আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয়জন মঞ্জুর আল মতিন। মঞ্জুর ভাই, কিছুদিন আগেই যে সম্মিলিত ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, যেই আন্দোলনের নামই বলি না কেন এই আন্দোলনকে, সকল অসামঞ্জস্যতা এর বিপক্ষে যে আন্দোলন ছিল আমাদের, সেই আন্দোলন নিয়ে কথা বলবো। বা সেই আন্দোলনে আপনার অবস্থান তো আমরা দেখতে পেয়েছি, ছাত্রদের অবস্থানও দেখেছি। ভেতরের অনেক কথাই আমরা ঠিকমতো বুঝতেও পারিনি, ওপর থেকে যা দেখেছি আমরা বুঝেছি একটা নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। আপনার কাছ থেকে জানতে চাইব। এটা নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে খুব বড় একটা ঘটনা, কারণ এত মানুষ একসাথে হয়ে একটা দাবি নিয়ে রাস্তায় নেমেছেন, এটা মুক্তিযুদ্ধের পরে অন্তত হয়নি। এইবারের আন্দোলনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানে শ্রমজীবীরা যেমন নেমেছেন, মধ্যবিত্তরা নেমেছেন, যেমন সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নেমেছেন, একইভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম, সব ধরনের শিক্ষা ব্যবস্থা থেকে উঠে আসা ছাত্রছাত্রীরা একসাথে নেমেছেন, একসাথে আন্দোলন করেছেন। এবং এই আন্দোলনের আরেকটা বড় শক্তি ছিল, ছাত্রছাত্রীরা একা আসেননি, তাদের অভিভাবকরা সাথে এসেছেন। একদম একদম। যে সময় একেবারে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হচ্ছিল বিভিন্নভাবে, তারপরও কিন্তু তাদেরকে থেমে থাকতে দেখিনি। এখানে সবচেয়ে বড় ব্যাপার যেটা ঘটেছে তা হচ্ছে একেবারে একজন সন্তান, হয়তো এখন একজন অভিভাবকের, তিনিও তার সন্তানের বুকে ভেস্টটা বেঁধে দিচ্ছেন যে যাও। এই যে নিঃস্বার্থ ব্যাপার, হয়তো ওই মা কিন্তু জানেন যে তার সন্তানকে তার হয়তো হারাতে হতে পারে, তারপরেও তিনি যেতে বলছেন। আমার বাড়িতে এসে লুকিয়েছিল একজন সমন্বয়ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, তাকে পুলিশ খুঁজছে এবং 10 দিন সে আত্মগোপন করে আছে সেখানে, একটা ভালো চেম্বারে, এরই মধ্যেও কাজ শুরু করেছে। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে আমার ছোট ভাই বোনদের দিকে গুলি চলছে এবং অন্যায় হচ্ছে এবং অন্যায়ের প্রতিবাদ আমাকে করতে হবে। এরকম বহু ছাত্রছাত্রী এসেছে এই আন্দোলনে যাদের এর সাথে কোনো স্বার্থের যোগ ছিল না, এবং এটাই এই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি। আওয়ামী লীগের অনেক নেতা সে সময় বলছেন যে এদের তো চাকরির ব্যবস্থা করে দিলাম, কোটা সংস্কার করে দিলাম, এখনো কেন আন্দোলন? তারা পরিষ্কার বলে দিয়েছে যে শহীদের রক্তের ওপর দিয়ে আর কোনো আলোচনা হবে না, এবং অন্যায়ের প্রতিবাদ করাটা যে আমাদের রক্তের মধ্যে আছে, এটা বহু বছর পরে আমরা এই দেশের মানুষ উপলব্ধি করতে পেরেছি ভীষণভাবে। এবং তারা যখন বলছিলেন যে সমাধান হয়ে গেছে, কিন্তু সেই বিচার নিয়ে কোনো কথা বলছিলেন না, সেটা কিন্তু আমরা তীব্রভাবে বাচ্চাদেরকে প্রতিবাদ জানাতে দেখেছি, আমরাও জানিয়েছি, কিন্তু বাচ্চাদেরকে রিয়্যাক্ট করতে দেখেছি ভীষণভাবে, যে তারা সলিউশন বলছেন বা সমাধান বলছেন যেটাকে, যে চাকরির কোনো সমস্যার সমাধান হবে না, কোটা মেনে নিচ্ছি বা সব কিছু মেনে নিচ্ছি, কিন্তু যে সময় মানার প্রয়োজন ছিল, যে সময় বসবার প্রয়োজন ছিল, সে সময় তারা বসেননি। একজন আবু সাইদকে ওইভাবে মরতে হবে কেন?
আবু সাইদ নিজেও কিন্তু বিশ্বাস করতে পারছিল না যখন গুলিটা তার গায়ে এসে লাগে। সেই কারণেই একটা পর্যায়ে এসে দাঁড়ায় যখন তার কোনো কিছুর উপর মানুষ আর আস্থা রাখতে পারছে না, তখন কিন্তু মানুষ রুখে দাঁড়াবেই এবং রুখে দাঁড়াতোই। কিন্তু এলাকায় এলাকায় মানুষ জানে যে কিভাবে তাদের উপর গুলি চলেছে, কিভাবে অত্যাচার হয়েছে, এবং এই এলাকার মানুষগুলো কিন্তু ঘরে গিয়ে আর বসে থাকতে পারতো না কোনোভাবে, কারণ তার পাশের মানুষটি হয়তো মাথায় গুলি খেয়ে মারা গেছে, সে পরের দিন বেরিয়ে আসবেই। যারাই শোষণ করেন, নিষ্পেষণ করেন, তারা এটা বোঝেন না যে মানুষের মৃত্যু ভয় যখন চলে যায় তখন কিন্তু তাদেরকে আর দমিয়ে রাখা যায় না। ওই যে একটা ভিডিওতে একজন পুলিশ কর্মকর্তা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছিলেন যে একটা গুলি করি একটাই মরে, আর কেউ সরে দাঁড়ায় না। এটা একটা ভয়ঙ্কর জায়গা এবং এই জায়গায় একদিনে আসেনি, এবং এটা বললেও ভুল হবে যে এই জুলাই মাসের আন্দোলনের কারণে এটা হয়ে গেছে। এর পেছনে একটা বড় ইতিহাস আছে, যার সাথে অনেক ছাত্ররা, এরা তো 18 সাল থেকে এই আন্দোলন করছে, তার আগে থেকে শিক্ষক নেটওয়ার্ক কাজ করেছেন, তারাও কিন্তু এই আন্দোলনে ধীরে 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 তাদের শ্রমের কারণেই এই পর্যায়ে আন্দোলনটাকে আনতে পেরেছেন। কিন্তু এখানে সবচেয়ে বড় সাফল্য তরুণদের, যে তারা সবাইকে এক কাতারে আনতে পেরেছে। এই যে রাতের বেলা ডাকাত আসবে এবং সেখানে পাহারা বসানো এবং সবাই একসাথে, ছাত্র জনতা কথাটা কি জিনিস এটা কিন্তু এবার আমরা চোখের সামনে দেখলাম, এবং এটা অব্যাহত রাখা খুব জরুরি। যেভাবে ছাত্র জনতা এক হয়ে একদিকে ট্রাফিক সামলেছে, একদিকে ডাকাতি ঠেকিয়েছে, আমাদের সবাইকে কিন্তু এলাকা ভিত্তিক হোক, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক হোক, এই এক হওয়াটা বজায় রাখতে হবে, এবং এটা চালিয়ে না গেলে কিন্তু আবার বিভেদ আসবে। আপনার মুখ থেকে আপনার প্রিয় একটি কবিতা শুনতে চাই। কবিতা আলাদা করে বলতে গেলে তো অনেকগুলোর কথা মনে পড়বে। এবারের সবচেয়ে প্রথম যে কবিতার কারণে আসলে রাস্তায় নামতে হলো সেটা তো বিদ্রোহী, এবং বিদ্রোহীর সাথে শহীদ আবু সাইদকে এইভাবে তরুণরা মিলিয়ে একটা প্রোফাইল পিকচার যেভাবে আসা শুরু করলো না, বলবীর চির উন্নত মম শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। এই কবিতাটা আমরা বারবার পড়ি কিন্তু বোঝা বড় দুষ্কর, তাই না? ওই যে একেবারে শেষে যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে রনিবে না, তারপরেও কিন্তু তিনি থামছেন না, বলছেন ভগবান বুকে একে দিই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন শোকতাপ হানা, খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। নজরুলের এই উপলব্ধি অনেক গভীরে যায়। এই যে এত দিক থেকে নজরুলকে বোঝার জানার প্রয়োজন আজকে, সেটা যেমন এই বিপ্লবকে সফলতার দিকে নেবার জন্য প্রয়োজন, তেমনি আমার বিশ্বাস গোটা বিশ্বের জন্যই প্রয়োজন, যেখানে গোটা বিশ্বব্যাপী শান্তি এনে দেওয়ার জন্য নজরুল একটা বড় হাতিয়ার হতে পারেন। এবং এটা কিন্তু বারবার হয়েছেন। নজরুলকে নিয়েও বিশ্বব্যাপী পড়াশোনার একটি জায়গাও তৈরি হয়েছে এর আগে, কিন্তু এবার পুরো জাতি নতুন করে দেখেছে, বাঙালি জাতি বিশেষ করে যারা বাংলাদেশে রয়েছেন, এবং অন্যান্য দেশ এই মুহূর্তে কিন্তু বাংলাদেশকে দেখে শিখছে। এটা আমাদের সবচেয়ে বড় একটা অর্জনের একটি। এই যে খণ্ড খণ্ড কবিতাগুলো শুনছি বিভিন্নভাবে, কিন্তু যে বলে না যে অনেকগুলো কবিতার কিছু কিছু অংশ বা কোনো কোনো জায়গা থেকে পড়লেন দেখে ওই যে বলেন একটা পিপাসা জেগে থাকে পুরো কবিতাটা শুনবার জন্য। একটু কি কোনো একটা কবিতা আপনার পছন্দের পুরোটা শোনা যায়? এটা বিশ্ববিদ্যালয় জীবন থেকে অনেকবার বিভিন্ন অনুষ্ঠানে পড়েছি, আবৃত্তি হয় না আমার। যৌবনের রাগ রক্ত লেলিহান শিখা, জ্বলিয়া উঠিবে কবে ভারতে আবার, জড়তার ধূমপুঞ্জ বিদারণ করি, উদ্ভাসিয়া তমসার তিমির সর্বরী, কোথা সে অনাগত সাগ্নিক পুরোধা, নির্বাপিত প্রায় এই যজ্ঞ হোমানলে, উচ্চারিয়া বেদ মন্ত্র দানিবে আহুতি, নবনম প্রাণের সমিধ কে যোগাবে সেথা, হায় রে ভারত হায়, যৌবন তাহার দাসত্ব করিতেছে অতীত জরার, জরাগ্রস্ত বুদ্ধিজীবী বৃদ্ধ জরদগব, দেখায় গলিত মাংস চাকুরির মোহ, যৌবনের টিকা পরা তরুণের দলে, আনিয়াছে একেবারে ভাগাড়ে শ্মশানে, যৌবনে বাহন করি পঙ্গু জরা আজি, হইয়াছে ভারতের জনগণপতি, যে হাতে পাইত শোভা খরতর বাড়ি, সেই তরুণের হাতে ভোট ভিক্ষা ঝুলি বাঁধিয়া দিয়াছে হায় রাজনীতি ইহা, পলায় এসেছি আমি লজ্জায় দুহাতে নয়ন ঢাকিয়া, যৌবনের লাঞ্ছনা দেখিবার আগে কেন মৃত্যু হইল না, রে তরুণ তোমারে হেরিয়া আমি কাঁদি, অসম্ভবের পথে অভিযান যার, সুদূর ভবিষ্যতে দুর্মদ দুর্বার, সে আজি অতীত পানে মেলিয়া নয়ন, কেবলই পিছনে চলে নেতার আদেশে, তলোয়ার হইয়াছে লাঙলের ফলা, তোমাদেরই মাঝে আছে নেতা তোমাদের, তোমাদের বুকে জাগে নিত্য ভগবান, ভয়হীন দ্বিধাহীন মৃত্যুহীন তিনি, তোমারে আধার করি সেই মহাশক্তি প্রকাশিতে চান নিত্য, চাহ আঁখি খুলি আপনার মাঝে দেখো আপন স্বরূপ, অতীতের দাসত্ব ভোল,
বৃদ্ধ সাবধানী হইতে পারে না কভু তোমাদের নেতা। তোমাদের মাঝে আছে নেতা তোমাদের মাঝে আছে বীর সব্যসাচী। আমি শুনিয়াছি বন্ধু সেই ঐশী বাণী, ঊর্ধ্ব হতে রুদ্র মোরে নিত্য কহে হাঁকি। শোনাতে এ কথা, এ তাহার আদেশ। তোমাদের প্রাণের এ অনির্বাণ শিখা যৌবনের হোম কুণ্ড পাশে বৃদ্ধ বসিয়া আগুন পোহাবে। বন্ধু, এ দৃশ্য দেখিতে যেন নাহি বাঁচি আর, সমাধি হইতে আর যেন নাহি উঠি প্রলয়ের আগে। এই চাপা থাকা আগুনে সকল অন্যায়, অবিচার এবং সকল নোংরা কিছুকে তারা পুড়িয়ে ছারখার করে দেবে, নতুন বাংলাদেশকে সুন্দরভাবে উপস্থাপন করবে আমাদের কাছে। সময়ের প্রিয় মুখ আজকের এই আয়োজনে আপনাদেরকে সবাইকে আবারও বলছি অনেক অনেক কৃতজ্ঞতা, কারণ আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের প্রিয় মানুষ, প্রিয় মুখ, সময়ের প্রিয় মুখ মনজুর আল মতিনের কথা। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, এবং আগামীতেও আবার এরকম আড্ডা হবে বিশ্বাস রাখছি। আপনাকে গানে, আড্ডায়, বাদনে সবসময় পাশে পাবো, এবং নতুন বাংলাদেশের একজন নতুন বাঙালি হিসেবে সবসময় আপনাকে সাথে পাবো এই বিশ্বাস রাখছি। শুনলাম প্রিয় মুখে প্রিয় কথা। বন্ধুরা চলুন এখন আমাদের পর্ব এই ঢাকা। আজকের পর্বে আর্মেনিয়ান চার্চ নিয়ে কিছু কথা শুনে আসি। পর্বটি লিখেছেন মারুফ রায়হান আর তা পড়ে শোনাচ্ছেন স্বপন গুহ। 2রা নভেম্বর ক্যাথলিক খ্রিস্টানরা পালন করলেন অল সোলস ডে। সারা বিশ্বের মতো বাংলাদেশেও এ আয়োজন হয়েছে। সাদা কালো পোশাকে সজ্জিত হয়ে হাতে ফুল, মালা আর মোমবাতি নিয়ে গির্জা প্রাঙ্গণে সমবেত হন সব বয়সী নারী পুরুষ, সঙ্গে ছিল শিশুরাও। ঢাকায় বর্তমানে কাকরাইলের চার্চটি খ্রিস্টানদের প্রধান উপাসনা কেন্দ্র ও মিলনস্থল হলেও পুরনো ঢাকার আরমানি টোলার চার্চটি ঐতিহ্যবাহী। 1791 সালে নির্মিত এই চার্চটি মূলত তৎকালীন সময়ে ঢাকায় বসবাসরত আর্মেনীয়দের হাতে তৈরি। ঐতিহ্যবাহী এই চার্চটি ছিল এখানে বসবাসরত আর্মেনীয়দের উপাসনাগার। প্রথমে এই জায়গায় ছিল আর্মেনীয়দের কবরস্থান, পরে তার পাশে নির্মিত হয় এই চার্চটি। লম্বায় 700 ফুট এই চার্চের দরজা 4টি, সাথে জানালা রয়েছে 7টি। এর পাশেই নাকি ছিল একটি ঘড়িঘর, যা 1897 সালের ভূমিকম্পে ভেঙে যায়। অন্যান্য চার্চের মতো এখানেও ছিল একটি বড় ঘণ্টি, যা বাজলে বহুদূর থেকে শব্দ শোনা যেত। ইতিহাস থেকে জানা যায় সেই ঘণ্টি শেষবারের মতো বেজেছিল 1880 সালের দিকে। বর্তমানে লোকচক্ষুর আড়ালে হারিয়ে যাওয়া অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই আর্মেনিয়ান চার্চ, যার নাম চার্চ অব দ্য রিজারেকশন। সম্রাট আকবর পূর্ববঙ্গের অন্যতম ভূঁইয়া ঈশা খাঁকে পরাজিত করে সোনারগাঁ দখলে ব্যর্থ হয়ে বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকায় রাজধানী করার সিদ্ধান্ত নেন। সম্রাট জাহাঙ্গীর ঢাকায় 1608 সালে বাংলার রাজধানীর পত্তন করেন। বাংলার প্রথম সুবাদার নিযুক্ত হয়ে ইসলাম খাঁ 1610 সালে ঢাকায় পদার্পণ করেন। তখন থেকে ঢাকা ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থলে পরিণত হয় এবং নগর হিসেবে গড়ে ওঠে। এই সময় বিশ্বের বিভিন্ন জাতির লোকেরা ঢাকায় আসা শুরু করে। পর্তুগিজ, আর্মেনীয়, ডাচ, ব্রিটিশ, ফরাসি, গ্রিক, চীনা, শিখ সহ বহু জাতি ও সম্প্রদায় ঢাকায় এসে বসতি গড়ে তোলে এবং ব্যবসা বাণিজ্য পরিচালনা করে। ঢাকা এই সময় সত্যিকারের একটি কসমোপলিটন নগরে পরিণত হয়। বন্ধুরা, এবারে শুনবো যাত্রাপথের খবরাখবর নিয়ে শুভযাত্রা। প্রথমেই শুনবো ট্রেনের খবর। ঢাকার কমলাপুর স্টেশন থেকে মহানগর প্রভাতী ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল 7:45 এবং সুবর্ণ এক্সপ্রেস ছেড়ে যাবে বিকেল 4:30। সিলেটের উদ্দেশ্যে পারাবত ট্রেন ছেড়ে যায় সকাল 6:30 এবং আন্তনগর উপবন এক্সপ্রেস ছেড়ে যাবে বেলা 11টায়। এছাড়াও যারা লঞ্চে করে দেশের দক্ষিণাঞ্চলে যেতে চান তাদের জানিয়ে রাখি, বরিশাল, ভোলা, পিরোজপুর, চাঁদপুর, পটুয়াখালী, বরগুনা, বাবুগঞ্জের পথে বিভিন্ন লঞ্চ ঢাকার সদরঘাট থেকে সন্ধ্যায় ছেড়ে যাবে। বন্ধুরা, আপনারা যেখানেই যে মাধ্যমে যাতায়াত করতে চান সাবধানে যাবেন, মাস্ক পরতে পারেন। যাত্রাপথে অচেনা মানুষের দেয়া কোনো খাবার খাবেন না। আপনাদের যাত্রা শুভ হোক। বন্ধুরা, সময়ের একেবারে শেষ প্রান্তে যাবার আগে সকলের মঙ্গল কামনা করে শেষের কথাগুলো বলি। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি রফিকা বিনতে জাহিদ এবং লিয়াকত আলী খান, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহায়তায় নাসরিন আক্তার, তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ দুলাল হোসাইন।